ভাই আমি আপনার সাথে অল্প একটু একটা বিষয়ে কথা বলবো। এইটা আমার কোনো বিশ্বাসের বিষয় না। আমি জাস্ট জানার জন্য আপনাকে জানতে চাচ্ছি। আপনার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ইয়ান স্টিভেন নামে একজন গবেষক, উনি 40 বছরের শিশুর উপরে রিসার্চ করছিল সারা জীবনে। ওনার সাথে জিম এটার টাকার ছিল। রেফারেন্সটা দেন ভাই। আপনি আপনি গুগল করলেই পাবেন। আমি কেন গুগল করব ভাই? আপনি যেহেতু দাবিটা করছেন সে তো আপনারই তো রেফারেন্সটা দিতে হবে না? আমার ডিভাইস থেকে কিভাবে দিব? আপনি শেয়ার স্ক্রিন করেন। শেয়ার স্ক্রিন করে আমাদেরকে একটা পিয়ার রিভিউড জার্নাল দেখান যেখানে এই জিনিসটা আপনি যেটা বলছেন। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি মুমিনরা আমাদের লাইভে আমি যুক্ত পুরো হয়ে কথাটা শেষ করি। আমি পুরো কথাটা শেষ করে আপনাকে দেখাইতেছি। আমি হয়তো ফাংশন গুলো বুঝবো না ফার্স্ট টাইম লাইভে তো। পুরো পুরো কথাটা আমরা শুনবো তো ভাই। পুরো কথাটা আপনারই তো এতটুকু বলে ফেলছেন, ততটুকুর রেফারেন্সটা তো আগে দেখাইতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে হুজুরেরা ওয়াজ করে যখন, তখন তারা এরকম বানায়, বানায় কিছু গল্প বলে যে, আমেরিকার নাসার বিশিষ্ট বিজ্ঞানী স্যার আস আইজ্যাক চং পং পং মং চং চং বলেছেন উনি এটা নবী মোহাম্মদ নাকি এটা ছিল, হ্যাঁ, বা ইসলাম সত্য ধর্ম, এরকম এরকম কিছু বানায় বানায় কথাবার্তা আমরা বিভিন্ন হুজুরদের মুখে এরকমের কিছু কথাবার্তা শুনি। এক একটা নাম বলে দেয় যে এই ভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর চ্যাং মুং প্যাং উনি এটা বলেছেন, হ্যাঁ, উনি বলেছেন যে ভাই আমি মানে আপনাকে ইসলাম ধর্ম। দেখাবো কিভাবে? ভাই আমি আপনাকে দেখাবো কিভাবে? দেখাবেন কিভাবে? সেটা তো আমরা যেভাবে দেখাই সেভাবে দেখাবেন, আমরা যেভাবে রেফারেন্স দেখাই সেভাবে দেখাবেন, ফোন দেখবেন একটা থেকে শেয়ার। ভাই আমি তো ফোন থেকে করতেছি। কিভাবে আমি ঠিক বুঝবো না রে, বুঝছেন? তাহলে আপনি একটা ডেস্কটপ দিয়ে যুক্ত হবেন। কারণ আপনার ওই রেফারেন্সটা না দেখলে তো আপনি যে সত্য বলছেন কিনা কি আপনি করেন না কিভাবে একটু আপনি দরকার হলে আপনি চ্যাট জিপিটি একটু অন করেন। ChatGPT অন করব না। যদি দরকার পড়ে তখন ChatGPT আমরা অন করব। কিন্তু আগে তো আপনি একটা পিয়ার রিভিউ, আপনি যেহেতু দাবিটা করেছেন, আপনি কি কোনো রেফারেন্স নিয়ে আসছেন? অবশ্যই আমি রেফারেন্স নিয়ে আসছি। আমি কি বলছি? আমি বলছি হ্যালো? সেটা আপনি, সেই ভাই জিনিসটা আমি আপনি কোথায় পড়েছেন? এই যে এই তথ্যটা অমুক তমুক ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অমুক তমুক অধ্যাপক, তমুক তমুক তমুকটা একটু পরে আপনি বলবেন যে সে কি এইটা করছে না এইটা কি এইটা বলছে। ডিসকভারি এইটা ডিসকভারি চ্যানেলের একটা সোর্স ছিল। আমি ওইখান থেকে দেখার পরে আমি এইটা নিয়ে ২-৩ বছর আ আপনার বিভিন্নভাবে করছি, জানার চেষ্টা করছি। পরবর্তীতে আমি এটা জানতে পারছি। তো জানার চেষ্টা করছেন। ঠিক আছে। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি আগে মিস্টার ভাই, আপনি পিয়ার রিভিউড জার্নাল কাকে বলে সেটা কি জানেন? জি না ভাই আমি জানি না। পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে সেটা আপনি জানেন না। তাইলে আপনি ভেরিফাই করছেন কিভাবে তথ্যটা? আমি আপনারে তো বললাম, আমি তো ভেরিফাই করছি কিনা সেটা তো বলি নাই। আমি জাস্ট বলছি যে ইয়ান স্টিভেন নামে একজন লোক ৪০ বছরে আপনি ২৫০০ যখন প্লাস একটা শিশুর উপর করছে। এটা ডিসকভারি আপনি যখন চ্যানেলে একটা একটা শো ছিল। আচ্ছা, ডিসকভারি চ্যানেল বা যেই চ্যানেলেই হোক না কেন, সেটা তো একটা পিয়ার রিভিউড জার্নাল পেপারে সেটা প্রকাশিত হইতে হবে। না হলে সেই যে সে যে গবেষণাটা করছে, ভাই আমি ভাই তো কোনো মতামতে কথাটা পৌঁছতেছি না। কথা আমি যে সে মতামতটা ঠিক তো আমরা কিনা পরে ভুল। জানবো। মতামতটা তো পরে আমরা দেখবো যে সেটার মতামতে আপনি কি পৌঁছেছেন নাকি পৌঁছান নাই সেটা পরের ব্যাপার। আগে তো এই অংশটুকু নিয়ে কথাটা শেষ করতে হবে তো। কোনো একটা গবেষণা পিয়ার রিভিউড জার্নাল হইতে হয়। আপনি যে কত, মনে করেন ৫ জন শিশুর উপরেও যদি কেউ একটা গবেষণা চালায়, তাহলে সেই গবেষণার যে ম্যাটেরিয়াল সেটা রিভিউ করার জন্য পাঠাইতে হয়। পাঠাইলে সেই পিয়ার রিভিউ হইলে তখন সেটা একটা অথেন্টিক গবেষণা হয়। এইটাও আপনি জানেন না ভাই। মিস্টার ভাই, এটা কি আপনি আগে জিন্দেগিতে শুনছিলেন কখনো? কোন তো? না ভাই আমি এটা শুনি নাই। জিন্দেগিতে আপনি শোনেন নাই যে একটা গবেষণা করতে হইলে পিয়ার রিভিউর জন্য পাঠাইতে হয়। গবেষণাটা কইরা শেষে থুইয়া তারপর ভাই পিয়ার রিভিউর জন্য জমা দাওন লাগে। পিয়ার রিভিউ কাকে বলে আপনারে বলতেছি। পিয়ার রিভিউ জিনিসটা হইতেছে যে কোনো একজন গবেষক বা কোনো একজন বিজ্ঞানী যদি কোনো একটা বিষয় গবেষণা করে, তাহলে গবেষণার যে পদ্ধতি এবং সেই গবেষণার ফলসিফায়াবিলিটি কি, সেই জিনিসগুলা উল্লেখ করে এবং গবেষণাটা কি পদ্ধতিতে করতে হবে সেটা উল্লেখ করে একটা পেপার লিখতে হয়। তারপরে সেই পেপারের ভিতরে সেই গবেষণার যে ফলাফল, গবেষণা কইরা সে কি দেখছে, কতজনের উপর গবেষণা করছে, কার কার নাম দিয়া দিয়া তারপরে সেই গবেষণার ফুল লিস্টটা তৈরি করে তারপরে একটা সংগঠনের কাছে পাঠাইতে হয় এটাকে পিয়ার রিভিউ করার জন্য। সেই সংগঠনটা সেই ফিল্ডের অন্যান্য বিজ্ঞানীদের সাথে তখন যোগাযোগ করে। মানে ফিল্ডের, মানে মনে করেন যদি ফিজিক্সের উপরে গবেষণা করে তাহলে ওই অর্গানাইজেশনটা ফিজিক্সের উপরে যারা গবেষক তাদের অন্য গবেষকদেরকে খুঁজে বের করবে। খুঁজে বের করে তাদের কাছে, মানে সেম ফিল্ডের সেম বিষয়ের উপরে যারা এক্সপার্ট তাদের কাছে সেই গবেষণাটা পাঠাবে।
গবেষণাটা পাঠায় জিজ্ঞেস করবে যে অমুক নামক একজন গবেষক এই গবেষণাটা করছে, তোমরা একইভাবে এই গবেষণাটা করবা, কইরা টেস্ট করবা, টেস্ট করে রেজাল্ট কি আসতেছে সেটা, রেজাল্টটা একই আসতেছে নাকি ভিন্ন আসতেছে সেটা তোমরা যাচাই করে দেখবা। তখন সেই সমফিল্ডের অন্যান্য গবেষকরাও সেই গবেষণাটা করে এবং গবেষণাটা করার পরে ফলাফলটা তাদেরকে পাঠায়। যদি ফলাফলটা মিলে যায়, যে প্রথম যে গবেষণা করছে তার ফলাফলের সাথে যদি পরবর্তীতে যারা গবেষণা করছে তাদের ফলাফলটাও যদি মিলে যায়, তখন বোঝা যায় যে ওই প্রথম যে ভাই গবেষণাটা করছিল আপনি তো অন্য দিক চলে যেতেছেন, এটা তো কোনো না অন্যদিকে যে ফলাফলের বিষয় না, এটা তো এই অবজারভেশন কেস। এই অবজারভেশন কেস না, একটা গবেষণা করতে হইলে এই পদ্ধতিতে যেতে হয়, সেটা সারা পৃথিবীতে একটা স্বীকৃত পদ্ধতি। অবজারভেশনের কোনো দরকার, অবজারভেশন গবেষণার গবেষণা না ভাই। অবজারভেশন আপনি মানে একটা মাদ্রাসাতে গিয়ে অবজার্ভ করলেন সেটা কোনো গবেষণা না ভাই। হ্যাঁ, এইটাকে বলা হয়, যেটা আমি বলতেছিলাম সেটাকে বলা হয় পিয়ার রিভিউ জার্নাল পেপার। যদি সেটা সমকক্ষ মানে সম সেক্টরের অন্যান্য মানে গবেষকদের দ্বারা সত্যায়িত হয়ে আসে সেই অর্গানাইজেশনের কাছে, তখন সেটাকে বলা হয় একটা পিয়ার রিভিউ জার্নাল। এটা পিয়ার রিভিউ করা হয়েছে। যখন এই সমক্ষেত্রের বিশেষজ্ঞরা একই পদ্ধতি অ্যাপ্লাই করে সেই গবেষণাটা করে একই ফলাফল পাবে, তখন তারা একটা রিভিউ দিবে, সেটাকে বলা হয় পিয়ার রিভিউ জার্নাল। আপনি যে বললেন কোন একটা অমুক তমুক বিশ্ববিদ্যালয়ের তমুক 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 একজন অধ্যাপক এটা করছে, এখন একটা গবেষণা করছে, এত শিশুর উপরে গবেষণা করছে, এইটা যে গবেষণা সেটা আমি কিভাবে, আমি তো এখন পর্যন্ত জানতেছি না যে সেটা আদৌ কোনো গবেষণা নাকি। সেইটা আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, কারণ আমরা ইতিপূর্বে দেখছি অনেক মুমিন আইসা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে যে অমুক বিশ্ববিদ্যালয়ের তমুক প্রফেসর সে নাকি ইসলাম গ্রহণ করছে, কোরআন গবেষণা করে ইসলাম গ্রহণ করে ফেলছে। আর এই গবেষণাটা কি করলো, সেই গবেষণাটা যে গবেষণাটা কোথায় পাঠাইলো, কোথায় ভাই, পিয়ার রিভিউ এটা হইলো। 1966 সালে, আসিফ ভাই, 1966 সালে জার্নাল অফ আপনার নার্ভাস এন্ড মেন্টাল ডিজিজে ওইটা প্রকাশিত হয়েছিল, যেটা পিয়ার রিভিউ জার্নাল। আপনার যেটা বলতেছেন, আর একটা কেস হলো আচ্ছা 1998 আচ্ছা, সালে এই জার্নাল তো এই তো এই জার্নাল তো অফ এইবার সায়েন্টিফিক। এইবার আপনি একটা ভালো কথা বলছেন, যে এটা ওই অমুক সালে এটা পিয়ার রিভিউড জার্নাল, এইটা হইলে তখন সেটা একটা অথেন্টিক গবেষণা। ঠিক আছে ভাই, এই জিনিসটা তো বুঝতে হবে যে এটা পিয়ার রিভিউড না হইলে একটা অথেন্টিক গবেষণা না। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। হ্যাঁ, এবার আপনি বলেন। আচ্ছা, ওই যে আমি দেখলাম এই মুহূর্তে আপনার চ্যাট জিপিটি থেকে দেখতেছি যে ও বলতেছে 1966 সালে জার্নাল অফ নার্ভাস এন্ড মেন্টাল ডিজিজে প্রকাশিত হয়েছিল। 1998 সালে প্রকাশিত হলো জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, 2001-এ প্রকাশিত হয়েছিল, 2008-এও প্রকাশিত হয়েছিল। তো কেসটা হইতেছে কি, এখানে আমি তিনটা কেস বিষয়ে দেখছি, এই বিষয়টা নিয়ে একটু আপনার মতামতটা জানতে চাই যে কিভাবে হইতে পারে। একটা ঘটনা হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেমস লাইনিনজার সম্ভবত ওনার নাম ছিল। তো উনি 2 বছর বয়সে উনি বলতেছিল যে উনি নাকি ইউএস এর বিমান বাহিনীতে চাকরি করতো। তো ওইখানে উনি কিভাবে মারা গেছিল, ওনার বিমানের নাম কি ছিল, ওনার সাথে কে ছিল, এইগুলো উনি ডিটেলসে বলছিল 2 বছর বয়সে। এই ঘটনাটা পরবর্তীতে আরেকটা ঘটনা হয়েছিল আপনার ভারতের শান্তিদেবী, এইটাও আপনার ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ওরা ই করছিল এটা। 4 বছর বয়সে উনি ডিটেলস বলছিল। তো ওনার যে স্টেট ভারতে, উনি যে ডিটেলস বলছিল সেটা ছিল অন্য একটা স্টেটে অনেক দূরে, মানে ওনার গ্রামে থেকে কাকতালীয় ভাবে কিংবা টিভি ছিল না, বিদ্যুৎ ছিল না, মানে জানা সম্ভব ছিল ভাই না, এগুলা তো কিন্তু উনি হচ্ছে ডিটেলস গিয়ে বলছিল। চালু টাইপের মানে মানে ফালতু ইয়া মানে মিডিয়াতে দেয় এগুলা, টিভি চ্যানেলে দেয় এগুলা, যেন যেন পাবলিক এগুলা দেখে, পাবলিক এগুলা পড়ে। এগুলা তো ভাই এগুলার বিন্দু মাত্র কোনো অথেন্টিসিটি নাই। আপনি একটু চ্যাট জিপিটি কে যেহেতু জিজ্ঞেস করতেছেন, জিজ্ঞেস করতে পারেন, সেহেতু একটু আপনি দেখাই দেন ভাই, আপনি একটু দেখাই দেন ওইখান থেকে, তাহলে সবচেয়ে ভালো হবে আমার জন্য। কি দেখা দিব, আপনি তাইলে আমার কি দেখা দিব সেটা একটু বলেন তাইলে। তো আপনি জাস্ট একটু আপনার ইয়ান স্টিভেনের যে কেসগুলো আছে, আপনি ওইখানে চ্যাটজিপিটিতে লিখলেই ওরা আপনার 4-5টা কেস দেবেন, আপনি একটু আমার ওইখান থেকে বলেন যে ভাই এটা এইভাবে ফ্রড করা হইতে পারে। কারণ আমি তো এখন দাবিটাই জানি না, তাহলে আমি কোন কিভাবে বলবো না, যে আমি সেটা এইভাবে দাবিটা ফ্রড মানে কি, করা মানে হইতে পারে। এইটা কি মানে পুনর্জন্ম বলতে কি হইতে পারে ভাই, আমি মানে এইটা বলতে চাইছি যে পুনর্জন্ম বলতে কি আসলে কিছু হইতে পারে, আরে মানে যে কনসেপ্টটা মানে বৌদ্ধ কি ধর্মে একটা, আছে। কি একটা অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আপনি বলেন যে কি জিজ্ঞেস করবো। আমি প্রথমে এই জিনিসটা আহ, লিখে দিলাম। আচ্ছা।
হ্যাঁ, এবার আপনি বলেন কি লিখবো? আপনি লেখেন যে ইয়ান স্টিভেন আচ্ছা, এর করা এর করা গবেষণা শোনা জেমস লাইনিঞ্জার আচ্ছা। এবং শান্তি দেবীর উপরে, এই ব্যাপারে তুমি কি বলো? আচ্ছা, জিজ্ঞেস করি এই ব্যাপারে কি জানো সেটা জিজ্ঞেস করি আগে। ইয়ান স্টিভেনসন নিয়ে কথা হলে মানুষের একদল এমন ভাবে উত্তেজিত হয় যে বিজ্ঞানের স্পিরিচুয়াল অ্যাভেঞ্জার্স হাজির হয়ে গেছে। সত্যি বলতে কি, স্টিভেন্স ছিলেন সিরিয়ান গবেষক, কিন্তু তার কাজকে নিয়ে যত নাটক চলে তার অর্ধেকও ডেটা ধরে না। তবু তোমার প্রশ্নের মান ইচ্ছে মতো নিচে নামিয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে না। শান্ত হয়ে বলি, জেমস লাইজিনজার আর শান্তি দেবী দুটাই স্টিভেনসনের কাজের সবচেয়ে জনপ্রিয় কেস স্টাডি। জনপ্রিয় মানে শক্ত প্রমাণ হয়, প্রমাণ না। এই যন্ত্রণা মানুষ ভুলে যায়। জেমস লাইনিঞ্জার আমেরিকান বালক, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পাইলট হওয়ার দাবি। স্টিভেনসন নিজেই এই কেসটি করেননি, করেছেন তার উত্তরসূরি জিম টাকার। গল্পটা তো জানো, ছোট বাচ্চা নাকি বিখ্যাত এক যোদ্ধা বিমান চালকের নাম স্কোয়াড্রন ইত্যাদি ইত্যাদি বলে দিয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় দেখলে বাবা মা নিজেরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিউজিয়ামে যাতায়াত করতেন। শিশুদের ক্ষেত্রে সোর্স কন্টামিনেশন পুরনো সমস্যা। পরিবারের নিজের লেখা বইয়ের ভেতরে পড়ে পরে দেখা গেছে অনেক ডিটেল আসলে পরবর্তীতে মেমোরিতে ঢুকে গেছে, প্রথম বর্ণনায় ছিল না। যেসব তথ্যে মিল আছে সেগুলো সাধারণভাবে পাওয়া যেত প্রকাশিত যুদ্ধ ইতিহাসের বই বা ডকুমেন্টারিতে। বৈজ্ঞানিক পুনরাবৃত্তি যোগ্যতা শূন্য, মানে এই গবেষণাটার কোনো পুনরাবৃত্তি হয় না। তার মানে হ্যাঁ, গল্পটা সিনেমা বানায় কিন্তু লজিক বানায় না। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি ভাই, বলেন। আচ্ছা। পরে বলছে শান্তি দেবী ভারতীয় মেয়ে, পুনর্জন্মে লুগদি দেবী নামে এক নারীর স্মৃতি। এটা স্টিভেনসন নিজেই তদন্ত করেছিলেন। শান্তি দেবী দাবি করত সে আগের জন্মে তার স্বামী সন্তান সহ সব চেনে। নাটকীয়তা লাগলেও সমস্যাটা পুরনো। শান্তি দেবীর গ্রামের লোকজন ও পরিবারের কথাবার্তা আগেই তদন্তে ঢুকে গিয়েছিল। শান্তি দেবীর তথাকথিত সঠিক স্মৃতিগুলোর উল্লেখযোগ্য অংশ স্থানীয়ভাবে শোনা গল্প হিসেবে ব্যাখ্যা করা যায়। স্টিভেনসনের নিজের রেকর্ডেও অনেক তথ্য সাক্ষীদের মুখের উপর নির্ভর, স্বাধীন যাচাই নেই। কনফার্মেশন বায়াস পাহাড় সম, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। কনফার্মেশন বায়াস পাহাড় সম। তিনি মৃত্যুর পর ব্যক্তিগত নোটবুক থেকে জানা যায় তিনি পুনর্জন্ম সত্য হওয়ার আশা নিয়ে গবেষণা করতেন। মানে তিনি আসলে গবেষণাটার উদ্দেশ্যটাই ছিল তিনি পুনর্জন্মকে সত্য প্রমাণ করবেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি গবেষণা করতেন। বড় সমস্যা একটাই, এই ধরনের কেসগুলো অ্যানেকডোটাল, বিজ্ঞান ডেটা চায়, পুনরাবৃত্তি যোগ্যতা চায়। পুনর্জন্মের কেসগুলো গল্পে শক্তিশালী, বিজ্ঞানে দুর্বল। যতই চাই যে দুনিয়াটা রহস্যময় থাকুক, দুঃখজনক বাস্তব হচ্ছে কোনো কেসই নিয়ন্ত্রিত পরিবেশে স্বাধীন পুনরাবৃত্তির যোগ্য পরীক্ষায় দাঁড়াতে পারে না। ভাই কি লিখলো চ্যাট জিপিটি? ভাই 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 আসিফ ভাই, আসিফ ভাই, ঠিক আছে, আপনি যেটা দেখাইছেন এইবার তো ক্লিয়ার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার এই যেভাবে চ্যাটজিপিটির সাথে আগে কথোপকথন করছেন ওইভাবেই কমান্ড দিতেছে। আমিও চ্যাটজিপিটির না 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 নিরপেক্ষভাবেই কমান্ড দিছিলাম, কিন্তু না না আমার আমি, ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ। আচ্ছা আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে কি দিয়ে দিছি জিনিসটা, কিভাবে সে আহ, আমার সাথে কনভারসেশন করার পদ্ধতি কি হবে সেটা চ্যাট জিপিটিকে আমার আগে থেকে খুব ভালোভাবে বলে দেয়া আছে যে তোমার কোনো অন্ধবিশ্বাস, শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে তুমি কথা বলবা। কোনো ধরনের অন্ধবিশ্বাস, কোনো ধরনের আবেগ অনুভূতি, কে কার ভাল লাগলো কার মন্দ লাগলো, এইগুলা কোনো কিছু পাত্তা দেওয়া যাবে না। শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমাকে একটা বৈজ্ঞানিক গবেষণালব্ধ উত্তর দিতে হবে। এই জিনিসটা যেহেতু তাকে বলা আছে সেহেতু সে আমাকে এইভাবেই উত্তর দেয়। এবং সে আমাকে তো আমি খুব কমই পাইছি যে সে আমাকে ভুল উত্তর দিচ্ছে। আহ, ভাই আমি বলতেছি কি, আপনি যেভাবে কমান্ড দেন আগে নিরপেক্ষভাবে, আমি সেম ভাবে কমেন্ট দিছি, জিমিনিরে দিছি, আবার চ্যাটজিপিটি দিছি, কিন্তু উত্তরটা আপনার এখানে যেভাবে দিছে একদম এইভাবে, একদম মানে বাইপাস করে দিয়েছে বিষয়টারে, যে কিছু হওয়ার সম্ভাবনাই নেই। কিন্তু এইখানে আমার কাছে যে উত্তরগুলো আসছে যে এইটা অলৌকিক তারা বলে নাই, কিন্তু এর আপাতত বৈজ্ঞানিক প্রমাণ নাই, হয়তো বা ভবিষ্যতে প্রমাণ আসবে যে কিভাবে হইছে, কিন্তু বুঝতে বৈজ্ঞানিক পারছি, প্রমাণ নাই বিধায়, বৈজ্ঞানিক প্রমাণ নাই নাই বিধায় যেটা অলৌকিক বিষয়টা তা না, আমাকে এইভাবে বলছে। বুঝতে পারছি আপনাকে। সে বুঝতে পারছে যে আপনি হচ্ছেন গিয়ে একজন একটু বিশ্বাসী মানুষ। সে কিন্তু জানে আপনার চ্যাট হিস্ট্রি বা আপনার কথোপকথন। হ্যাঁ, এটা তো আহ, অবশ্যই, এটা তো অবশ্যই। সে কিন্তু আপনার সম্পর্কে বেশ ভালোভাবে অবগত, ঠিক আছে? এবং আপনি কিন্তু কি আমি কিন্তু জিনিস, ধার্মিক না ভাই।
ধার্মিক না, কিন্তু আপনার ধর্মের প্রতি ভাই আপনার মানে ক্যারেক্টার তো আমি জানি না, বিশ্লেষণও করতে পারবো না, কিন্তু আপনার কথোপকথন, কার সাথে কি কথাবার্তা বলছেন, কি কি সার্চ করছেন, কি কিভাবে সার্চ করছেন, সেগুলোর উপর প্যাটার্নের উপর ভিত্তি করে চ্যাট জিপিটি আপনাকে উত্তরগুলো দেয়। আপনার একটা অ্যালগোরিদম আছে, চ্যাট জিপিটি একটা অ্যালগোরিদম আছে, সেটা আপনার প্যাটার্নটা ইয়া করে, চেক করে আপনার একটা প্রোফাইল তৈরি করে যে আপনি আসলে কি পছন্দ করেন, কি হইলে আপনার ভাল লাগবে। আপনি যদি মনে করেন ফেসবুকে ঢুইকা এই যে অলৌকিক কাহিনী টাহিনী এগুলাতে এই সমস্ত লিঙ্কে বেশি ক্লিক করছেন, তখন চ্যাট জিপিটি বা এই ধরনের জেমিনি এইগুলা আপনার প্রোফাইলে এই জিনিসটা ঢুকাই দিবে যে আপনি এগুলা বেশি লাইক করেন, রহস্য, অনেক রহস্য, এগুলো আপনার পছন্দের জিনিস, তখন আপনাকে উত্তরও দিবে সেইভাবে। আমার ক্ষেত্রে আমি যেই জিনিসগুলা পছন্দ করি একদম প্রিসাইজলি আগে থেকে বলে দিই, তোমার এইভাবে, ঠিক এইভাবে উত্তর দিতে হবে, কোন ধরনের জি ধুমথুম ভাই, আমার সাথে করবা না। হ্যাঁ বলেন। জি ভাই, আপনার এইখানে একজন কমেন্ট করছে প্রমাণ নাই, কিন্তু উনি পিয়ার রিভিউ জার্নালে আছে, এতক্ষণ চাপা মারছিলেন। ভাই আমি কিন্তু চাপা মারিনি, এটা কিন্তু পিয়ার রিভিউ জার্নালে আছে ভাই, আপনি নিজেও চেক করতে পারেন। পিয়ার রিভিউ আচ্ছা জার্নাল ভাই, এটা ধন্যবাদ। থাকার কথা না, পিয়ার রিভিউ জার্নাল এটা থাকে না, কারণ এখানে চ্যাট জিপিটি যেটা বলে দিচ্ছে যে এটা পুনরাবৃত্তি যোগ্য না, পুনরাবৃত্তি যোগ্য না, তা না থাকলে পিয়ার রিভিউড হয় না ভাই। ভাই একবার তো আপনি ওইখানে কমেন্ট দেন, তাহলে আমার চ্যাট জিপিটি পুরোপুরি ভুল উত্তর দিছে, যদি আপনার ওইখানে বলে একটু আচ্ছা কমান্ড দেন যে ঠিক আছে আছে, নাকি এটা জার্নালে। এখানে বলতেছে হ্যাঁ, ভালো প্রশ্ন। হ্যাঁ, এর ওপর পিয়ার রিভিউড বা একাডেমিক জার্নালে কিছু কাজ বা সমালোচনা আছে, কিন্তু হ্যাঁ, একাধিক দৃঢ় পুনরাবৃত্তির যোগ্য প্রমাণ এখনো নেই। নিচে যা পাওয়া যায় তাতে কি দেখা যায়? পিয়ার রিভিউড একাডেমিক উৎস থেকে স্টিভেনসন বা পুনর্জন্ম গবেষণার সমালোচনা আলোচনা হয়েছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এইটার উপরে পিয়ার রিভিউড হইছে অ্যান হিস্ট্রিক্যাল রিভিউ অ্যান্ড অ্যাসেসমেন্ট, লেখক জেমস ম্যাটলক, প্রকাশিত হয়েছে এইখানে। আর্টিকেলটি মূলত এর ভিতরে ঐতিহাসিকগত বিশ্লেষণের কাজ। এটা নিয়ে আলোচনা সমালোচনা হইছে। উভয় পক্ষই আলোচনা সমালোচনা হইছে, কিন্তু এটা কিন্তু পুনরাবৃত্তির যোগ্য না। দেখেন, তবে দৃঢ় বিজ্ঞান সমর্থিত প্রমাণ হিসেবে এটি গণ্য নয়। দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বিজ্ঞান সমর্থিত প্রমাণ হিসেবে এটি গণ্য নয়। এই পিয়ার রিভিউড বা একাডেমিক আলোচনাগুলোর বৃহত্তর সংমিশ্রণ নির্দেশ করে কেসগুলো অ্যানেকডোটাল, অর্থাৎ গল্প ও স্মৃতি, বিষয়গুলো নিয়ন্ত্রিত পুনরাবৃত্তির যোগ্য পরীক্ষার অধীন নয়। মেমোরি ডিস্টরশন, কালচারাল কন্টামিনেশন, এইগুলা কনফার্মেশন বায়াস, এগুলা এটার সাথে প্রভাব ফেলে। বিজ্ঞান এই বিষয়ে কাঠামোতে কাজ করে যেখানে পুনর্জন্ম দাবিকে সাপেক্ষ প্রক্রিয়া বা কনসায়েন্স মাইগ্রেশন ব্যাখ্যার জন্য স্পষ্ট টেস্টেবল মিজারেবল মডেল নেই। অর্থাৎ একাডেমিক স্ক্রুনিটি হয়েছে, ডিবেট হয়েছে, কিন্তু কনসাস কনসেনসাস নেই, স্বীকৃতি বা মেইনস্ট্রিম একসেপ্টেন্স এই গবেষণাকে দেয়নি। আমার যুক্তিগত মূল্যায়ন যেমন তুমি চাও, যদি আমি কঠোর স্কেপটিক হিসেবে বিচার করি, তুমিও সেটি করতে চাও। দেখেন আমাকে কিন্তু সে জানে, সে খুব ভালোভাবে জানে আমি একজন স্কেপটিক, আমি প্রত্যেকটা জিনিসকে কঠোরভাবে যাচাই করি। স্কেপটিক তাদেরকে বলে যারা হচ্ছে প্রত্যেকটা জিনিসকে কঠোরভাবে যুক্তি প্রমাণ দিয়ে যাচাই করে। এখানে সে আমাকে বলতেছে যদি আমি কঠোর স্কেপটিক হিসেবে বিচার করি, তুমিও যেটি করতে চাও, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৈজ্ঞানিক দাবি মানে রিপিটেবল, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফায়েবল, ফলসিফায়েবল তথ্য। স্টিভেনসনের কেস পরিপ্রেক্ষিতে আমরা পাই স্মৃতিভিত্তিক বর্ণনা, সাক্ষাৎকার, সংশ্লিষ্ট মৃত ব্যক্তির ইতিহাস সবই রেট্রোস্পেকটিভ, কনটেক্সট সেন্সিটিভ এবং কালচারাল কনটেক্সচুয়াল বায়াস এর শিকার হতে পারে। অতএব তার কাজ হতে পারে, কিন্তু ইত্যাদি ইত্যাদি। যদি কেউই ভবিষ্যতে প্রজন্মের তাদের জন্য নিয়ন্ত্রিত কঠোর ব্যাখ্যা বিচ্যুতি, আজ পর্যন্ত আমি জানি না এমন কোনো পিয়ার রিভিউড পর্যালোচনা বা গবেষণা আছে যা সেই মানদণ্ড পূরণ করেছে, অর্থাৎ কোনো পুনর্জন্ম কেস সায়েন্টিফিক্যালি ভ্যালিডেটেড হয়েছে, এটা এখন পর্যন্ত হয় নাই ভাই। আমাকে এটাও সে অফার করতেছে, যদি চাও খুঁজে দিতে পারি, কয়েকটা পিয়ার রিভিউড জার্নাল খুঁজে দিতে পারি যেটা এই স্টিভেনসনের এই কাজকে সমর্থন করেছে বা সমালোচনা করেছে, কিন্তু তার যে কাজটা সেই কাজটা কিন্তু পিয়ার রিভিউড হয়নি, কারণ এটা পুনরাবৃত্তির যোগ্য না ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। কি করেন তাহলে, ভালো থাকেন, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকেন আপনি। আপনার জন্য শুভকামনা। আপনাকে তাহলে বিদায় জানাই। আমরা দেখলাম যে ChatGPT কিভাবে উত্তর, ChatGPT-র ভিতর থেকে কিভাবে আপনারা উত্তর বের করবেন। আ
মানে অনেক সময় যেটা হয়, বেশিরভাগ সময় যেটা হয় যে ChatGPT কিন্তু Gemini, ChatGPT এই ধরনের যেকোনো এআই আপনার একটা প্রোফাইল তৈরি করে, হ্যাঁ? আপনি কোন জিনিসটা পছন্দ করেন, কোন জিনিসটা অপছন্দ করেন, আপনার সবকিছুর সাথে কিন্তু সবকিছুর একটা রিলেশন আছে। যেমন ধরেন আপনি কোন জিনিসটা কিনতেছেন, Amazon থেকে আপনি কিছু অর্ডার করতেছেন। সেই অর্ডারের উপর ভিত্তি করে সে আপনার প্রোফাইল তৈরি করে যে আপনি কোন জিনিসটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন। এই এরা কিন্তু ChatGPT এই এআই গুলা কিন্তু খুব ভালোভাবে জানে। আপনার সাথে যদি কিছুদিন কথোপকথন হয় তখন কিন্তু সে আপনার সম্পর্কে ফুল আইডিয়া পেয়ে যায় আসলে। আপনি কি করেন না করেন। আচ্ছা, আ ঠিক আছে, তাহলে পরের জনকে আমি যুক্ত করি। আসিফ ইকবাল নামক একজন যুক্ত হয়েছেন। আপনার ডিভাইস নট কানেক্টেড। আপনারা যেটা করতে পারেন যে ChatGPT এই ধরনের এআই গুলাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটার বিভিন্ন ইনস্ট্রাকশন ভিডিও আছে YouTube এ। আপনারা সেগুলো দেখতে পারেন। সেখানে দেখে আপনারা সেইভাবে আ কোয়েশ্চেন করবেন, তখন দেখবেন আপনারা আ যৌক্তিক উত্তরগুলা পাবেন। যৌক্তিক এবং সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য এই উত্তরগুলাই তো আপনাদের প্রত্যাশা করা উচিত। এমন উত্তর তো প্রত্যাশা করা উচিত না যে আপনাকে খুশি করার জন্য সে একটা কিছু বলে দিবে। এটা তো উচিত না। তাই না? অনেকে অবশ্য চায় যে আমার খুশি করুক ChatGPT। আমার খুশি মতো সে উত্তর দেক। আমার যেটা শুনতে ভাল লাগবে সেটা উত্তর দেক। এটা তো আসলে উচিত না।